আচ্ছা, আজকে আমরা শুরু করব চ্যাপ্টার 5 চেইন সার্ভিং। খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট সিভিল ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে। যে কোনো কাজ করার জন্য আমরা তো জানি সার্ভিং করতে হয়। চেইন সার্ভিংটা অলমোস্ট সব জায়গাতেই তোমার অ্যাভেলেবল এবং করা যায়, খুব সহজেই করা যায়। তো চেইন সার্ভিংটা হচ্ছে গিয়ে এমন একটা সার্ভিং, যেই সার্ভিং এর মাধ্যমে তুমি কোনো একটা জায়গার সার্ভে করবে বা মেজারমেন্ট করবে। সেটা হচ্ছে গিয়ে কিছু ট্রায়াঙ্গেল তৈরি করার মাধ্যমে বা ট্রায়াঙ্গেলের লেংথের মাধ্যমে হচ্ছে গিয়ে তুমি কি করতে পারো, এই টোটাল এরিয়াটা বের করতে পারো। তো এখানে এটা হচ্ছে গিয়ে সবচেয়ে সহজ মেথড, যেখানে শুধুমাত্র লাইনগুলোর মেজারমেন্ট নেওয়া হয়। শুধুমাত্র কি করা হয়, লাইনগুলোর মেজারমেন্ট নেওয়া হয়, মানে লিনিয়ার মেজারমেন্ট নেওয়া হয়। এখানে কোনো অ্যাঙ্গুলার মেজারমেন্ট নেওয়া হয় না, ঠিক আছে? শুধুমাত্র লিনিয়ার মেজারমেন্ট নেওয়া হয়। একটা ফিল্ড বুক থাকে, সেই ফিল্ড বুকে হচ্ছে গিয়ে এই মেজারমেন্ট গুলা জাস্ট তুলে রাখা হয়। তারপর সেখান থেকে হচ্ছে গিয়ে অফিসে বা হচ্ছে ইয়েতে বসে বসে হচ্ছে গিয়ে তোমার ক্যালকুলেশনের মাধ্যমে তার এরিয়াগুলো আমরা বের করতে পারি। তো এখানে বেসিক্যালি আমাদের হচ্ছে গিয়ে কি করা হয়, লাইনগুলার শুধুমাত্র মেজারমেন্ট নেওয়া হয়। আচ্ছা, তো সার্ভেইং এর ক্ষেত্রে, চেইন সার্ভেইং এর ক্ষেত্রে কিছু ছোট ছোট টার্মস আছে, যে টার্মস গুলো আমাদের খুবই গুরুত্বপূর্ণ এবং মেজারমেন্টের সময় খুবই দরকার হয়। সেই টার্মগুলো সম্পর্কে আমরা প্রথমে আগে একটু জানবো। সার্ভে স্টেশন এন্ড সার্ভে লাইন। সার্ভে স্টেশনটা কি, সার্ভে লাইনটা কি, কয় ধরনের লাইন আছে, সেগুলা কোথায় কোনটা কিভাবে ইউজ হয়, সেই সম্পর্কে আমরা প্রথমে একটু জেনে নেই। তো মেইন সার্ভে স্টেশন, প্রথমটা হচ্ছে কি মেইন সার্ভে স্টেশন। এটা হচ্ছে এমন একটা পয়েন্ট যেখানে একটা ট্রায়াঙ্গেলের দুইটা সাইড এসে মিট করে। তো সেই পয়েন্টটাকে আমরা বলবো মেইন সার্ভে স্টেশন। আমরা জানি যে একটা ট্রায়াঙ্গেল ফরম্যাট করার জন্য হচ্ছে আমাদের কয়টা পয়েন্ট লাগে, 3টা পয়েন্ট লাগে। তো 3টা পয়েন্ট লাগে, আবার 3টা বাহু লাগে। তো 3টা পয়েন্টের মধ্যে প্রত্যেকটা পয়েন্টে কিন্তু 2টা করে বাহু মিট করে, তাই না? তার মানে এই যে একটা পয়েন্টগুলো, এই পয়েন্টগুলো হচ্ছে কি আমার মেইন সার্ভে স্টেশন। Main survey station is important point at the beginning and at the end of a chain line. এটা খুবই গুরুত্বপূর্ণ কি কোনো একটা লাইন, চেইন লাইন শুরু করার ক্ষেত্রে এবং শেষ করার ক্ষেত্রে, ঠিক আছে? নেক্সট হচ্ছে কি অক্সিলারি অর সাবসিডিয়ারি অর টাই সার্ভে স্টেশন। এটা আবার কি, the station which are selected in the main survey line for running auxiliary line are called auxiliary or subsidiary or tri survey station. আমি তো একটা পয়েন্ট থেকে শুরু করলাম, কিন্তু তার আশেপাশে অন্য যে পয়েন্টগুলো থাকবে, যেটাকে আমি মেইন ধরতেছি, তার অন্য তাকে রেখে বাকিগুলাকে আমি বলবো অক্সিলারি বা সাবসিডিয়ারি বা টাই সার্ভে স্টেশন, ঠিক আছে? আচ্ছা, মেইন সার্ভে লাইন, দ্য লাইন জয়েনিং দ্য মেইন সার্ভে স্টেশন আর কল্ড মেইন সার্ভে লাইন। যেই লাইনগুলো হচ্ছে মেইন সার্ভে স্টেশনটাকে জয়েন করবে সেটাকে বলা হবে মেইন সার্ভে লাইন। এরপর অক্সিলারি লাইন কোনটা, দিস আর দ্য লাইন, দোজ আর দ্য লাইনস জয়েনিং দ্য অক্সিলারি অর সাবসিডিয়ারি অর টাই স্টেশন। মানে এটা একই রকম, টাই স্টেশন গুলা বা অক্সিলারি স্টেশন গুলাকে যেগুলো মিট করে সেগুলো হচ্ছে কি অক্সিলারি লাইন। They are provided to locate the interior details which are far away from the main survey line. এটা হচ্ছে কি কোনো একটা জায়গার মাঝামাঝি কোনো ডিটেলস আছে কিনা, সেগুলো আসলে মেইন সার্ভে লাইন থেকে কতটুকু দূরে আছে সেটা জানার জন্য আমাদের ইউজ করা হয়। আচ্ছা, এখন এই অক্সিলারি বা টাই লাইনগুলো হচ্ছে কি এইরকম যে তুমি একটা পয়েন্টে আছো, সেই পয়েন্টের আশেপাশে তোমার কোনো অবজেক্ট আছে, তুমি সেই অবজেক্ট গুলাকে ওই পয়েন্ট থেকে বা ওই লাইন থেকে কতটুকু দূরে আছে সেটা দেখাবে। তাহলে ওই যে ডিস্টেন্স গুলা সেগুলোই হবে কি তোমার অক্সিলারি বা টাই বা সাবসিডিয়ারি লাইন, ঠিক আছে? নেক্সট হচ্ছে বেস লাইন। দ্য লংগেস্ট অফ দ্য মেইন সার্ভে লাইন ইজ কল্ড দ্য বেস লাইন। মেইন সার্ভে লাইনের মধ্যে যে লং এর ডিস্টেন্সটা সেটাকে বলা হচ্ছে কি বেস লাইন। It is the most important line in chain survey. খুবই চেইন সার্ভে, various survey station are plotted reference to this line. অনেক সার্ভে স্টেশন কি এটাকে রেফারেন্স ধরে কি করা যায়, প্লট করা যায়। আচ্ছা, এরপর আছে হচ্ছে চেক অর প্রুফ। চেক অর প্রুফ লাইন হচ্ছে যে কোনো একটা ফিল্ডে যে লাইনগুলো আছে সেই লাইনগুলোকে ওই কাজের ফিল্ডের অ্যাকুরেসি বের করা যায়, সেটাকে বলা হচ্ছে চেক লাইন বা প্রুফ লাইন। The length of a check line measured in the field with its length of the plan prepared. আমি চেক লাইনটা হচ্ছে কি চেক লাইনের মেজারমেন্ট যেটা ফিল্ড সেটা প্ল্যানের সাথে হবে সমান হতে হবে, ঠিক আছে? Each triangle must have a check line obtained by joining the apex
of the triangle to any point on the opposite side or by joining 2 points on any 2 sides of the triangle so that maximum number of details are intersected by it. কি হতে পারে যে প্রত্যেকটা ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে চেক লাইন অবশ্যই থাকতে হবে যাতে করে একটা ট্রায়াঙ্গেলের দুইটা লাইন যে পয়েন্টে মিট করেছে অপোজিট সাইডের সেই পয়েন্টগুলোর ডিসটেন্সগুলো যাতে হচ্ছে গিয়ে কি থাকে একই রকম থাকে, কোনো চেঞ্জ যাতে না আসে, ম্যাক্সিমাম নাম্বার অফ ডিটেলটা আসলে এখানে পাওয়া সম্ভব হয়। তাহলে এটা এই জন্য আমাদের কি করতে হবে, প্রত্যেকটা ট্রায়াঙ্গেলে কি করতে হবে, চেক লাইন অবশ্যই থাকতে হবে। The main also should be so selected that they are as few as possible. মেইন স্টেশনটা হচ্ছে গিয়ে এমনটা সিলেক্ট করতে হবে, মেজারমেন্ট করতে গেলে হয়ে যেতে পারে, সেই জন্য কি করতে হবে, মেইন স্টেশনটা হচ্ছে গিয়ে যত সম্ভব পারা যায় কম well defined triangle, obstruction to ranging or and chaining are avoided as far as possible, and the main principle of surveying working from the whole to the part and not from the part is strict. কি করতে হবে, আমার প্রিন্সিপাল এরকম, আমি হোল থেকে পার্টে যাব, পার্ট থেকে হোলে যাব না, ঠিক আছে, অবজারভেশন করতে হবে। To avoid the main within the rest of the property should to be surveyed. আমরা এই জিনিসটা খেয়াল রাখবো যে আমরা যে প্রপার্টির সার্ভে করতেছি সেটার বাউন্ডারি লাইনটাকে যাতে ক্রস করে না যায় মেইন সার্ভে লাইনটা, ঠিক আছে। আচ্ছা, আমরা এখন একটু ছবি দেখব কিছু। ছবিটা কি দেখা যাচ্ছে? হ্যাঁ ম্যাম। জি ম্যাম। আচ্ছা, এটা ধরো একটা আমরা একটা এই যে টোটাল বাউন্ডারিটা আছে এ বি সি ডি ই, এই বাউন্ডারিটা এটা জুমিং করলে ভালো হয়। হ্যাঁ হ্যাঁ, এটা জুমিং করলে ভালো হয়। জুমিন করলে একটু ফেটে যাচ্ছে। আচ্ছা যাই হোক, এ বি সি ডি ই এটা হচ্ছে গিয়ে আমার একটা এরিয়া, যেই এরিয়াটা আমি হচ্ছে গিয়ে বের করব সার্ভে করে। তো আমি চেইন সার্ভিং এর ক্ষেত্রে আমি প্রথম করলাম কি, এ থেকে ডি পর্যন্ত একটা লাইন টানলাম, এই লাইনের মেজারমেন্ট আমি নিলাম, এই যে দুইটা পয়েন্ট আমি সিলেক্ট করলাম, এই পয়েন্টগুলো হচ্ছে মেইন সার্ভে স্টেশন, ঠিক আছে। এই পয়েন্ট থেকে এই পয়েন্টের ডিসটেন্সটা, এই লাইনটাকে বলা হচ্ছে বেস লাইন, ঠিক আছে। আচ্ছা, এই বেস লাইন থেকে হচ্ছে গিয়ে আমি এটাকে আরো ছোট ছোট ট্রায়াঙ্গেলে ভাগ করতে পারি। এই যে প্রত্যেকটা ট্রায়াঙ্গেলের মাঝখানে দেখো এই যে এখানে একটা চেক লাইন আছে, এখানে একটা চেক লাইন আছে, এখানে একটা চেক লাইন আছে, যে চেক করে দেখতেছে যে লাইনের ডিসটেন্সটা ঠিক আছে কিনা, ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখো এখানে হচ্ছে গিয়ে কিছু ব্লকের মতো দেখা যাচ্ছে, এগুলো হচ্ছে গিয়ে অবজেক্ট, ছোট ছোট অবজেক্ট, ঠিক আছে। এই অবজেক্ট গুলো একটা লাইন থেকে কতটুকু ডিস্টেন্সে আছে সেটা একটা লাইন টেনে যদি আমি দেখাই, তাহলে সেই লাইনটাকে আমি বলবো হচ্ছে অক্সিলারি লাইন। ধরো এ বি লাইন থেকে এটা এতটুকু দূরে, তাহলে এইটুকু হচ্ছে কি আমার একটা অক্সিলারি লাইন, ঠিক আছে। চেক লাইনের কাজ কি ম্যাম? চেক লাইনের কাজটা হচ্ছে গিয়ে তোমার টোটাল যে ট্রায়াঙ্গেলটা তুমি মেজারমেন্টটা করলা, সেই ট্রায়াঙ্গেলের মেজারমেন্টটা ঠিক আছে কিনা সেটা চেক করার জন্য একটা লাইন দিয়ে আর কি মেজার করে দেখা হয়। এটা ওয়ান কাইন্ড অফ এরকম, আমরা ধরো একটা ত্রিভুজের পিথাগোরাসের ফর্মুলা থেকে জানি কি ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার ইকুয়াল টু অতিভুজ স্কয়ার। তো এইটা হচ্ছে গিয়ে ওইটাই চেক করা, যে আমি এতটুকু পর্যন্ত ডিসটেন্সটা বের করে দেখলাম যে এটা কি ঠিক আছে কিনা, ঠিক আছে। আমি যে মেজারমেন্টটা করেছি ওই জায়গার ট্রায়াঙ্গেল হিসেবে সেই মেজারমেন্টটা কি করা ঠিক আছে কিনা, যদি সমান আছে তার মানে ঠিক আছে। আচ্ছা, এই ছবিটা কি, এই ছবিটাতে দেখো যে এইখানে একটা লাইন আছে এবি লাইন, এটাকে বলা হচ্ছে মেইন সার্ভে লাইন, আবার এখানে একটা লাইন আছে বিসি লাইন, এটাকেও বলা হচ্ছে মেইন সার্ভে লাইন,
ঠিক আছে, এই যে বেস লাইন হচ্ছে গিয়ে এই ডি থেকে জি পর্যন্ত ডিস্টেন্স কে, আর চেক লাইন এখানে দেখানো হচ্ছে এ সি অথবা এ ডি। ঠিক আছে, আচ্ছা এই যে দেখো এখানে টাই লাইনটা কি করা হচ্ছে যে এইখান থেকে এইটুকু পর্যন্ত ডিস্টেন্সটা আবার মেজার করে দেখা হচ্ছে যে এটা কি ঠিক আছে কিনা। আচ্ছা টাই লাইনটা কেন দেওয়া হচ্ছে, যে ধরো আমি এই টাই লাইন থেকে এই যে অবজেক্ট গুলোর অবস্থানগুলো দেখাতে পারবো। ঠিক আছে, এখানে ধরো একটা অবজেক্ট আছে, এখানে একটা অবজেক্ট আছে, এখানে একটা অবজেক্ট আছে, এগুলোর অবস্থানটা আমি কি করতে পারবো, দেখাতে পারবো। আচ্ছা নেক্সট আমরা দেখবো এই যে এখানে দেখো সার্ভেইং করার জন্য আমাদের কিছু ল্যাটারাল ডিসটেন্স নেওয়া হয়। সেই ডিসটেন্স গুলা কি, সেই ডিসটেন্স গুলা দুই ধরনের হতে পারে। এগুলাকে আসলে বলা হয় অফসেট। একটা হচ্ছে গিয়ে পারপেন্ডিকুলার অফসেট, একটা হচ্ছে অবলিক অফসেট। পারপেন্ডিকুলার অফসেট হচ্ছে গিয়ে যদি অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি হয় তাহলে ল্যাটারাল মেজারমেন্টে যেটা নেওয়া হবে সেটা হচ্ছে গিয়ে সার্ভে লাইনের সাথে পারপেন্ডিকুলার হবে, এটাকে বলা হয় পারপেন্ডিকুলার অফসেট। আর যদি অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি থেকে ছোট হয় তাহলে ল্যাটারাল মেজারমেন্ট যেগুলো নেওয়া হবে সেটা কি, যে কোনো অ্যাঙ্গেল ক্রিয়েট করতে পারে একটা সার্ভে লাইনের সাথে, সেগুলাকে বলা হচ্ছে অবলিক অফসেট। ঠিক আছে, এইখানে একটা দেখো ছবি দেখা যাচ্ছে, এই যে এই ছবিটা দেখো, এই একটা জায়গার এই যে দেখো এখানে একটা পুকুর আছে, বা এখানে একটা প্লট আছে, এখানে একটা প্লট, এখানে একটা প্লট, এগুলো এরকম দেখানো আছে। এই যে এইটা হচ্ছে কি আমার কি লাইন, চেক লাইন। এগুলো হচ্ছে কি লাইন, টাই লাইন। এই পয়েন্ট গুলো হচ্ছে কি আমার মেইন সার্ভে স্টেশনের পয়েন্ট। এটা যে কোনোটাকে ধরে শুরু করা যেতে পারে কাজ। ঠিক আছে, মানে একটা চেয়ার সার্ভিং করার পর তার লেআউটে এরকম ভাবে আসে। এই যে এখানে দেখো দেয়া আছে এসি মেইন সার্ভে স্টেশন, তাহলে এসি কোথায়, এ আর সি, এটা হচ্ছে মেইন সার্ভে স্টেশন, মানে এই পয়েন্ট আর ওই পয়েন্ট। তারপর হচ্ছে সাবসিডিয়ারি স্টেশন কোনটা, ও সরি, এসি হচ্ছে বেস লাইন, মেইন সার্ভে স্টেশন হচ্ছে কি যে এই চারটা পয়েন্ট এ বি সি ডি, তুমি যে কোনো পয়েন্ট থেকে শুরু করে কাজ করতে পারো, যে কোনো পয়েন্টে যে কাজ শেষ করতে পারো। আবার সাবসিডিয়ারি স্টেশন হচ্ছে ইএফ, ইএফ কোথায় আছে আমরা একটু দেখি, এই যে ই আর এফ সাবসিডিয়ারি স্টেশন। এই দুটো নেওয়া হয়েছে কেন, আমি যাতে টাই লাইন বা হচ্ছে কি অক্সিলারি লাইনটা টানতে পারি সেই জন্য। এ বি বিসি সিডি এগুলো হচ্ছে এডি, এগুলো হচ্ছে সার্ভে লাইন। তারপর টাই লাইন হচ্ছে বি আর ডিএফ, এই যে বিই আর ডিএফ এগুলো হচ্ছে টাই লাইন। চেক লাইন কি এইচ জি এম এন, এই যে এইচ জি আর একটা হচ্ছে এম এন, এগুলো হচ্ছে চেক লাইন। আচ্ছা আমরা যখন ফিল্ড বুকে তুলি তখন আমরা এরকম একটা সিঙ্গেল লাইন তুলি, এরকম একটা সিঙ্গেল লাইন তুলি, তারপরে সিঙ্গেল লাইন থেকে অফসেট ডিসটেন্স নিয়ে কোনো একটা অবজেক্টের মেজারমেন্ট গুলো তুলি। কিন্তু যখন আমরা আঁকি তখন আমরা সেটাকে ট্রায়াঙ্গুলার ফর্মে আঁকি। ঠিক আছে, এই যে পারপেন্ডিকুলার অফসেট হচ্ছে এরকম, আর অবলিক অফসেট হচ্ছে এরকম, যে এটা 90 ডিগ্রি থেকে ছোট হবে, এটার অ্যাঙ্গেলটা যে কোনো অ্যাঙ্গেল হতে পারে। আচ্ছা এখন আমরা কিছু ইকুইপমেন্ট দেখবো, যে ইকুইপমেন্ট গুলো আমাদের চেইন সার্ভিং এর জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা এইগুলা সম্পর্কে কিছু কিছু সম্পর্কে অলরেডি আগে ডিসকাস করেছি, তো এখন একটু দেখি। নাম্বার 1 হচ্ছে a 20 meter or 30 meter chain, 10 arrows, a 20 meter or 30 meter metallic tape, ranging rod, offset rod, optical square or cross staff, a plumb bob, field book, pencil, etc. for note keeping. প্রত্যেকটা নামই তোমাদের পরিচিত, শুধু একটা নাম বাদে 5 নাম্বারটা অপটিক্যাল স্কোয়ার। অপটিক্যাল স্কোয়ারটা কি, অপটিক্যাল স্কোয়ারটা হচ্ছে অ্যাঙ্গেল মেজারিং করার একটা টুল বা ডিভাইস বা একটা ইকুইপমেন্ট। এই টুলটার মাধ্যমে কোনো একটা জায়গার অ্যাঙ্গেল আমরা কি করতে পারি, মেজার করতে পারি। একটু খেয়াল করলে দেখা যাবে এইটা হচ্ছে একটা অপটিক্যাল স্কোয়ারের সেটআপ। এই যে এটার সেকশনটা হচ্ছে এরকম থাকে, এটা হচ্ছে কি নরমালি গ্লাস বা হচ্ছে কি একটা কি বলবো চাচ টাইপের ম্যাটেরিয়াল দিয়ে তৈরি হয়। ঠিক আছে, একটা জায়গা থেকে তুমি যখন দেখতেছো কোন একটা বিন্দুকে, তখন কি হবে এখানে ভিতরে কিছু ওই গ্লাসের মধ্যে এটা রিফ্লেকশন হবে, রিফ্লেকশন হয়ে কত ডিগ্রি অ্যাঙ্গেল সেটা হচ্ছে কি আমরা
বের করতে পারি এখান থেকে। আচ্ছা, এখানে একটা ছোট ডেরিভেশনের মতো দেয়া আছে, তোমরা এই প্রথম অংশটুকু একটু পড়বা, এই ডেরিভেশন মুখস্থ করার কোনো দরকার নেই। আচ্ছা, এটা কি বলা আছে দেখো, ইট ইজ এ ভেরি কনফিডেন্ট অ্যাকুরেট ইনস্ট্রুমেন্ট ফর অবটেনিং দ্য ফুট অফ দ্য পারপেন্ডিকুলার ফ্রম অ্যান অবজেক্ট ইন দ্য ফিল্ড টু এ চেইন লাইন। ঠিক আছে, অবজেক্টটা কি পারপেন্ডিকুলার আছে কিনা সেটা মেজার করার জন্য আমরা কি করতে পারি, এটা ইউজ করতে পারি। ইট ওয়ার্কস অন দ্য প্রিন্সিপল দ্যাট ইফ দেয়ার are two plane mirrors whose reflecting surface are inclined at a given angle with each other, and if a ray of light in the plane perpendicular to the plane of both the mirror, it reflects successively from both. It undergoes a deviation of twice the angle between the reflecting surface. দুইটা অ্যাঙ্গেল থাকে, এই যে দুইটা হচ্ছে গিয়ে মিররের মতো থাকে, যেখানে হচ্ছে গিয়ে একটা রে আসলে সেটা হচ্ছে কি হয়, রিফ্লেক্ট করে, রিফ্লেক্ট করার পর এই দুইটা মিরর যে পয়েন্টে মিট করে সেটা হচ্ছে কি আমার ওই ওই পয়েন্ট ওই অ্যাঙ্গেলের দ্বিগুণ হচ্ছে কি আমার ওই টোটাল রিফ্লেক্টেড অ্যাঙ্গেল, টোটাল ওই জায়গার অ্যাঙ্গেলটা। যদি এটা 45 হয় তাহলে সেটা হবে কি 90। ঠিক আছে, এরকম। আচ্ছা, আমরা এটারও একটা ছবি যদি দেখি, আচ্ছা এটা হচ্ছে একটা অপটিক্যাল স্কোয়ারের ছবি। ঠিক আছে, ছোট্ট একটা ডিভাইস, এটা হাতে নিয়ে হচ্ছে গিয়ে তুমি চোখের সামনে ধরে এটা দেখবে। এটা কোনো একটা জায়গাতে স্থাপন করা হয় কিভাবে, এই যে ধরো এই জায়গাতে আমি হচ্ছে গিয়ে এই জায়গায় হচ্ছে অ্যাঙ্গেল 90 ডিগ্রি আছে কিনা সেটা চেক করব, তখন এই একটা কর্নারে হচ্ছে গিয়ে দাঁড়িয়ে এখান থেকে হচ্ছে গিয়ে এটা দেখা হয়। তুমি দেখতেছো কিভাবে, দেখো এই 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 পাশটা তোমার এই লাইনটা বুঝাচ্ছে, এই পাশটা তোমার এই লাইনটা বুঝাচ্ছে। ঠিক আছে, জি ম্যাম। আর এইখানে হচ্ছে গিয়ে যে ভিতরে যে আমার ইয়েটা আছে কি বলে ওটাকে গ্লাস বা মিরর আছে, সেই মিররে হচ্ছে গিয়ে যে লাইনটা দেখো রিফ্লেক্ট হয়ে সেটা হচ্ছে গিয়ে দেখতেছো যে 90 ডিগ্রি কিনা। ঠিক আছে, এই যে ভিতরের আমি যদি পার্টটা একটু দেখি, এই যে এই পার্টে আমি এদিক দিয়ে দেখছি এই অংশে একটা ইনক্লাইন প্লেন, এটা একটা ইনক্লাইন প্লেন, এই দুইটা প্লেন থেকে এটা রিফ্লেক্টেড হয়ে হচ্ছে কি আমার এই বরাবর এটা ফিরে আসতেছে। ঠিক আছে, কোন একটা জায়গাতে যখন আমরা এটা দেখি তখন হচ্ছে এরকম যে এখানে থেকে আমি দেখতেছি এই লাইনটা পারপেন্ডিকুলার কিনা, তখন এই জায়গাতে দাঁড়িয়ে ওই অপটিক্যাল স্কয়ার হাতে নিয়ে দেখতে হবে যে লাইনটা আসলে পারপেন্ডিকুলার আছে কিনা। ঠিক আছে, এই যে এখানেও এটা দেখা যাচ্ছে যে পারপেন্ডিকুলার অফসেট ইউজিং অপটিক্যাল স্কয়ার অর প্রিজম স্কয়ার। প্রিজম স্কয়ার আরেকটা এরকম ডিভাইস, এই যে অপটিক্যাল স্কয়ার দিয়ে সে দেখছে যে লাইনটা কি পারপেন্ডিকুলার আছে কিনা। ঠিক আছে, অপারেশন চেইন সার্ভে, এটা কিভাবে চেইন সার্ভিং, এটা তিনটা পারি। নাম্বার 1 হচ্ছে রিকনেন্স সার্ভে, নাম্বার 2 হচ্ছে মার্কিং স্টেশন, নাম্বার 3 হচ্ছে রানিং স্টেশন, রানিং লাইন। তাহলে রিকনেন্স সার্ভেটা কি হচ্ছে গিয়ে যে কোনো কাজ শুরু করার আগে প্রথম যে সার্ভেটা করা হয় সেটা হচ্ছে রিকনেন্স সার্ভে। এটা কিন্তু অলরেডি আমি বলেছিলাম আগে যে ওই জায়গাতে আমার কি কি অবজেক্ট আছে, জায়গার প্রিলিমিনারি আমি চোখে দেখাতে ওইকে ভিজুয়ালাইজ করে কি কি খুঁজে পাচ্ছি সেই জিনিসগুলো দেখানোর জন্য যেই সার্ভে, যে বোঝানোর জন্য যে সার্ভেটা করছি আর দেখার জন্য সার্ভেটা আমার রিকনেন্স সার্ভে। এটা কিন্তু সব ধরনের কাজ শুরু করার ক্ষেত্রেই করতে হয়। ঠিক আছে, নেক্সট হচ্ছে মার্ক এন্ড ফিক্সিং স্টেশন সার্ভে স্টেশন। এরপর হচ্ছে কি দেখলাম কি কি জিনিস আছে, অবজেক্ট আছে কি কি, সেগুলোর পজিশন কোথায়। এখন আমি ঠিক করব যে আমি কোথা থেকে সার্ভেইং করা শুরু করব, কোনটা আমার মেইন স্টেশন হবে, কোনটা আমার সাবসিডিয়ারি স্টেশন হবে, কোনখান থেকে আমি চেইন সার্ভেইং করা শুরু করব, কোনখান থেকে আমি ট্রায়াঙ্গেলের লাইনটা মেজার করা শুরু করব। এই যে জিনিসগুলা এই ফিক্স করা বা মার্ক করা, এটাই হচ্ছে মার্কিং এন্ড ফিক্সিং সার্ভে স্টেশন। আচ্ছা, মার্কিং এর মধ্যে আবার কি আছে দেখো, মেজারমেন্ট অফ লাইন এন্ড টেকিং অফসেট। এই কাজে এই কাজটাকে ভাগ করে নেওয়া যায়, একটা হচ্ছে টু চেইন দা লাইন, টু লোকেট দা অ্যাডজেসেন্ট। আচ্ছা, আমি লাইনটা মেপে দেব কতটুকু আছে, এই বলা হচ্ছে লাইন বা চেইনিং।
আর সেকেন্ড কাজ হচ্ছে গিয়ে এর আশেপাশে আমার কি কি অবজেক্ট থাকতে পারে, একটা স্কুল থাকতে পারে, একপাশে গাছ থাকতে পারে, ঠিক আছে। তো যেখানে যে জিনিসগুলো আছে সেটাকে আমার মার্ক করতে হবে এবং চেইনটা আমার হচ্ছে অ্যারো দিয়ে ফিক্স করে করে যেতে হবে, ঠিক আছে। আচ্ছা, নাম্বার 3 হচ্ছে গিয়ে রেকর্ড কিপিং ইন এ ফিল্ড বুক। একটা ফিল্ড বুকে হচ্ছে কি আমি কি করব, এগুলার রেকর্ডটা করব। আচ্ছা, ফিল্ড বুক হচ্ছে এমন একটা বুক যেখানে মানগুলো রাখবো, মানে হাতে স্কেচে পেন্সিলে স্কেচ করে লিখে রাখবো এবং কোন অবজেক্টটা পাওয়া, অবজেক্টের ছবি ছোট সিম্বলের মাঝে রাখবো। এই বইটা হচ্ছে এমন একটা বই যেটার সাইজ হচ্ছে 20 সেন্টিমিটার বাই 12 সেন্টিমিটার, যেটা লেংথ ওপেনিং, ঠিক আছে। আর হচ্ছে গিয়ে এই বইটার হচ্ছে তোমার 3টা লাইন থাকে, 3টা ব্লু লাইন থাকে, 5 সেন্টিমিটার, একটা হচ্ছে 2 সেন্টিমিটার বা 1.5 সেন্টিমিটার এরকম থাকে। এই বইটা হচ্ছে বইয়ের এক কর্নার থেকে আমরা হচ্ছে গিয়ে আঁকা শুরু করি এবং এটা কন্টিনিউয়াসলি পেজ ওয়াইজ চলতে থাকে। এটা কিরকম, তোমরা যে বই কিনো বইগুলো হচ্ছে গিয়ে লেফট সাইডে বাঁধাই করা থাকে, তাই না? আর এই ফিল্ড বুকটা হচ্ছে এরকম, এই বই হচ্ছে গিয়ে বাঁধা থাকে, যার কারণে তুমি হচ্ছে গিয়ে এটা বটম পার্ট থেকে এটাকে ওপেন করতে পারতো এবং একটা লম্বা পেজ পাতো, তাই না? আবার যদি পেজটা উল্টাও তুমি পরবর্তী পেজে আবার ওই স্টেশন থেকে তুমি একে আবার লম্বা একটা পেজ পাচ্ছ, ঠিক আছে। আমরা যদি এটা একটা ছবি দেখি, আচ্ছা আমরা যদি ফিল্ড বুকের ছবিটা দেখি, এটা দেখতে হচ্ছে অনেকটা এরকম। এইটা হচ্ছে গিয়ে খাতার টপ সাইড, যেখানে হচ্ছে গিয়ে আমার সেলাইটা থাকবে, আর এটা বটম পার্ট থেকে হচ্ছে উপরের দিকে ওপেন করা যাবে। আর এটার মাঝামাঝি হচ্ছে গিয়ে 2টা লাইন থাকে, ব্লু কালারের লাইন থাকে, এটাই ফিল্ড বুক, ঠিক আছে। তোমার যখন একটা পেজের কাজ শেষ হয়ে যাবে জাস্ট এইখান থেকে এটা ফ্লিপ করে উপরের দিকে তুলে দিলেই হবে। আচ্ছা, এখন তাহলে আমরা ফিল্ড বুকের রেকর্ডটা কিভাবে করি সেটা যদি দেখি, এই যে মনে করো মাঝখানের যে লাইনটা ছিল ডাবল লাইন, সেই ডাবল লাইনের মাঝখানে আমি হচ্ছে আমার লাইনটা আঁকবো। তারপর এখান থেকে অবজেক্টটা যতটুকু ডিস্টেন্স দূরে আমি সেটার একটা সিম্বল এঁকে দিব, বা এখান থেকে একটা লাইন টেনে দেখাই দিব যে এতটুকু দূরে, সেই লাইনটার মেজারমেন্ট কত এখানে লিখে রাখবো, ঠিক আছে। একইভাবে ধরো এখানে আমার যে জিনিসটা শেষ হলো, পরের পেজে আবার এই জিনিসটা থেকে শুরু হবে, তো এই সিম্বলটা আমি পরের পেজে আবার শুরুতে আঁকবো, একে আবার পরের পেজটা কন্টিনিউ করা শুরু করব। বোঝা যাচ্ছে? 2 পেজে কি একই জিনিস আঁকবো? না, ধরো তুমি একটা ট্রায়াঙ্গেলের 3টা লাইন এঁকে মেজারমেন্ট করছো, 3টা লাইন তো এক পেজে আঁটবে না। ধরো একটা লাইন এ থেকে এ পয়েন্ট থেকে বি পয়েন্ট শুরু করলা, পরের পেজে যে বি থেকে শুরু হয়ে সি হবে, ঠিক আছে, তারপরে আবার সি থেকে শুরু হয়ে এ হবে, এরকম আর কি, ঠিক আছে। আচ্ছা, এখানে দেখো কি আছে যে every chain line or tie line must be started from a fresh page. At the beginning of a particular chain survey, the following details must be given. কি কি ডিটেইল তোমার দেয়া লাগবে একটা চেইন সার্ভেইং করতে গেলে? শুরুতে ডেট অফ দ্য সার্ভে and name of the surveyor and his assistants. তুমি কি কবে সার্ভে করছো, তোমার সাথে কে হেল্প করছে, কে আসলে মেইন সার্ভেইংটা করছে, তাদের নাম, জেনারেল স্কেচ অফ দ্য লেআউট অফ দ্য সার্ভে লাইন, detail of survey line, page index of survey line, location sketches of survey station. এই জিনিসগুলো আমার কোন একটা কাজের শুরুতে কি করতে হবে, দিতে হবে। At the beginning of a chain or survey line, the following information are recorded in the field book. Field book এ কি রেকর্ড করতে হবে? Name of the line or survey line, say AB line. Name of the station marked by the symbol of a triangle, এই যে একটা ট্রায়াঙ্গেল দিয়ে রিপ্রেজেন্ট করা হয়েছে। Bearing of the line, ওই লাইনের অ্যাঙ্গেল কত সেটা। Detail of any line meeting at the starting point of the survey station, যে কোনো লাইন যদি কোনো স্টার্টিং পয়েন্টকে মিট করে সেটা। Initial chainage which is 0 is enclosed by the symbol, এই এরকম একটা ট্রায়াঙ্গেল দিয়ে আবার কি করা যাবে, ইনিশিয়াল চেইনেজটা শুরুটা এখান থেকে একটা ট্রায়াঙ্গেল দিয়ে শুরু হবে। মানে যে কোনো একটা পয়েন্ট শুরু করলে তুমি একটা ট্রায়াঙ্গেল আঁকবা, এটার উপরে তুমি বি লিখতে পারো বা এটার পাশে বি লিখতে পারো, যে এই পয়েন্ট থেকে শুরু হলো, এটা একটা স্টেশন মার্কিং, ঠিক আছে। আচ্ছা, প্লটিং অফ এ সার্ভে, চেইন সার্ভে, এই যে চেইন সার্ভের প্লটিংটা দেখো, এই যে ধরো আমি বি লাইন, বি পয়েন্টের এই পাশ থেকে বিসি লাইন আসতেছে, এই পাশ থেকে বি লাইন আসতেছে, এই যে বি পয়েন্ট থেকে আমি যদি 171.30 ডিস্টেন্সে যাই, এই পয়েন্টের চেইনেজ ছিল 180, তার থেকে 171-এ গেলে আমি পাবো এখান থেকে একটা স্টেয়ারের মতো, একটা প্লটের মতো একটা পোর্শন পাবো।
আরো একটু দূরে গেলে এটা চেঞ্জ হয়ে কতটুকু শেপ হয়ে গেল, সেই কতটুকু দূরের থেকে এটা আসতেছে, এই 5.5115 মানে হচ্ছে এইখান থেকে এইটুকের ডিস্টেন্স, আবার এইটুকের ডিস্টেন্স হচ্ছে 4। ঠিক আছে, এরকম করে হচ্ছে কি আমি কি এটা পাচ্ছি। আবার এইটুক ডিস্টেন্স পরে হচ্ছে কি আমার আছে কি আরেকটু ডিস্টেন্স, এটা হচ্ছে 4। আবার আমি 140 পরে আমার চেইনের চেঞ্জ হচ্ছে, বা এখান থেকে আমার একটা নদী শুরু হয়ে আসছে, নদীটা এখান থেকে শুরু হয়ে এই পাশেও আছে, মানে বিসি লাইন থেকে, বিসি লাইনের দিক থেকে শুরু হয়ে বি লাইনেও আসছে, তো এইদিকেও এটা এঁকে দেখাতে হবে। তারপর ধরো আরো কিছু ডিস্টেন্স পরে, এই যে এই ডিস্টেন্স গুলো দেওয়া আছে মানে হচ্ছে এই যে এখানে পয়েন্ট পয়েন্ট করে দেওয়া আছে, এখানে কোনো চেঞ্জ আছে, এই যে এখানে একটা অবজেক্ট আছে, ধরো একটা মনে করো স্ট্রাকচার আছে এরকম। আবার ধরো এখান থেকে একটা বেড়া দেওয়া আছে, ফেন্স যেটাকে বলা হচ্ছে, সো সেটার পয়েন্ট গুলো চেঞ্জ হচ্ছে কোথায়, সেটার ডিস্টেন্স গুলো কত, সেগুলো কিন্তু এখানে লিখা আছে। তারপরে যে এখান থেকে আমি টাই স্টেশন শুরু করব বা টাই লাইন শুরু করব, লাইন T1 T2 টাই স্টেশন, এই যে মার্ক করে T1 দেওয়া আছে। ঠিক আছে, আবার এখানে ধর একটা রোড শুরু হয়েছে, রোডটা কতটুকু উইথ আছে, এই যে 50 ছিল আর 45, তার মানে রোডের উইথ কত, 4 মিটারের মতো। ঠিক আছে, আবার হচ্ছে এখানে একটা প্লটের মতো আছে, এই যে এখান থেকে এই, তাহলে আমার এ পয়েন্টে আমি চলে আসলাম, এইখানে ডিএ লাইন, এখানে হচ্ছে জিএ লাইন মিট করবে, তাহলে লাইন এ বি স্টার্ট। দেখো বি থেকে আমার এ লাইনটা শেষ হলো, এখানে হচ্ছে লাইন এ বি বিগেন্স, মানে এ থেকে আমি যদি বি এর দিকে যাই, আমি এই বরাবর হচ্ছে যেতে 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 আমি বি পাবো। ঠিক আছে, ম্যাম এখানে টাই লাইনের কাজটা আমি বুঝলাম না। বুঝি নাই। টাই স্টেশন টাই স্টেশন কেন দেখা হচ্ছে, মানে এখানে হচ্ছে অন্য কোনো কিছু আছে যেদিকে আমি যেতে হবে। ঠিক আছে, ধরো এ বি লাইন, এদিকে হচ্ছে সি বা ডি একটা পয়েন্ট আছে, তাহলে আমার টাই করার জন্য সেদিকে অগ্রসর হওয়া লাগবে, আমি 100 ডিস্টেন্সে সেই দিকে অগ্রসর হব, সেই জন্য এখানে 100-তে হচ্ছে T1 দিয়ে টাই স্টেশন লিখে দেওয়া হয়েছে। ঠিক আছে, আচ্ছা এইভাবে করে অ্যাকচুয়ালি একটা ফিল্ড বুকে রেকর্ডটা করা হয়। তোমরা যখন প্র্যাকটিক্যাল সার্ভেইং একটা কোর্স আছে সেই কোর্সটা করবে, তখন তোমরা এই ফিল্ড বুকটা সবাই কিনবে, এবং ফিল্ড বুকে যে রেকর্ড গুলা করবে, তোমরা ফিল্ডে যে ওই যে ইনস্ট্রুমেন্ট গুলা দিয়ে মেজারমেন্ট নিবে, রেকর্ড করবে, এরপরে হচ্ছে গিয়ে তোমরা বাসায় বসে বা হচ্ছে গিয়ে ফিল্ডেই হচ্ছে গিয়ে বড় পেপার নিবে, ড্রয়িং পেপার, সেই ড্রয়িং পেপারে আবার এটা ড্র করবে। ঠিক আছে, এখানে তো তুমি লাইন আকারে পাচ্ছ, এরকম একটা লাইন পেলা, এরকম আরো 2টা লাইন পাবা, এরকম 3টা লাইন মিলে একটা ট্রায়াঙ্গেল তুমি একটা বড় ড্রয়িং পেপারে আঁকবে। ঠিক আছে, এই যে এরকম তুমি একটা লাইন প্রথমে মেজারমেন্ট নিলা, এরপর আরেকটা, এরপর আরেকটা, এরপর এটা হচ্ছে একটা ছবি এরকম দেখাতে হবে। এখানে দেখো কিছু কনভেনশনাল সিম্বল আছে, যদিও এটা খুব ঘোলাটে আছে, পন্ডের সাইন কিরকম, তারপরে গ্রাউন্ড থাকলে কিরকম হয়, ফিল্ড থাকলে কিরকম হয়, ট্রি থাকলে কিরকম হয়, এমব্যাঙ্কমেন্ট কিরকম, ওয়াল কিরকম, রেল লাইন কিরকম, রোড কিরকম, চেইন লাইন কিরকম, এই প্রত্যেকটা একটা সিম্বল আছে, যে সিম্বল গুলা দিয়ে আমরা এরকম ছবিতে বুঝাই, সেটা দেখলে আমরা বুঝতে পারি যে এখানে একটা পন্ড আছে, এখানে কিছু গাছ আছে, এখানে হচ্ছে রেসিডেন্সিয়াল ল্যান্ড আছে, এখানে হচ্ছে গিয়ে আমার রেল লাইন আছে বা হচ্ছে গিয়ে রেল স্টেশন আছে। ঠিক আছে, এটা দেখে আমরা এরকম বুঝতে পারি, মার্কিং গুলা দেখে বুঝতে পারি। আর অবশ্যই আপার সাইডটা হচ্ছে নর্থ নর্থ থাকবে। ঠিক আছে, আচ্ছা নেক্সট আমরা দেখবো হচ্ছে অবস্টাকল ইন চেইনিং। কোনো একটা জায়গায় তুমি চেইনিং করা শুরু করলে বা চেইনিং করছো, তখন সেখানে কি কি ধরনের অবস্টাকল থাকতে পারে। অবস্টাকল মানে হচ্ছে বাধা থাকতে পারে। তুমি কোনো একটা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছ, রাস্তাটা কিন্তু এরকম স্মুথ সোজা যেতে 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 দেখবে কোনো দিকে একটা পাক নিয়েছে, কেন পাক নিয়েছে, ধরো মাঝখানে একটা বিশাল ল্যান্ড আছে বা বিশাল স্ট্রাকচার আছে বা বিশাল একটা গাছ আছে, তখন তো তুমি তার উপর দিয়ে ক্রস করে যেতে পারবে না, তোমাকে কি করতে হবে, অবশ্যই তোমাকে সুইচ করতে হবে। সো সার্ভিং করার ক্ষেত্রেও এরকম হতে পারে, তুমি একটা জায়গা সার্ভে করতে গেলে ওইটা একটা স্ট্রেইট লাইন হিসেবে না পেয়ে ওইখানেও কিন্তু মাঝখানে কোনো অবস্ট্রাকশন আসতে পারে, যেখানে তোমার চেইনিং বা টেপিং করার ক্ষেত্রে প্রবলেম হতে পারে। সেটা কি কি হতে পারে, সেটা হচ্ছে গিয়ে 3 ধরনের হতে পারে। অবস্ট্রাকশন টু রেঞ্জিং, তুমি যে রেঞ্জিং রড গুলা বসাবা সেখানে তোমার অবস্ট্রাকশন থাকতে পারে। অবস্ট্রাকশন টু চেইনিং, তুমি চেইন করার ক্ষেত্রে প্রবলেম ফেস করতে পারো। অবস্ট্রাকশন টু বোথ চেইনিং এন্ড রেঞ্জিং, দুইটার ক্ষেত্রেই তুমি প্রবলেম ফেস করতে পারো। আচ্ছা, তো অবস্ট্রাকশন টু রেঞ্জিং বাট নট টু চেইনিং, শুধুমাত্র রেঞ্জিং এর অবস্ট্রাকশনটা কি, ইন দিস টাইপ অফ অবস্ট্রাকলস এন্ড অফ দ্য চেইন লাইন আর নট ভিজিবল, ইন্টারভিজিবল। কোন একটা চেইন লাইন আমি মেজার করব কিন্তু এন্ডটা দেখা যায় না,
এনটা হচ্ছে কি ভিজুয়ালাইজ করা যায় না। সো such obstacle are quite common when the terrain is undulating. টেরেন মানে বোঝানো হচ্ছে যে ল্যান্ডের যে গ্রাউন্ড যে সারফেসটা সেটার যে প্রোফাইলটা সেটাকে বলা হচ্ছে টেরেন। আনডিউলিং মানে এখানে স্মুথ না, এটা একটা সমতল ল্যান্ড না, এখানে হচ্ছে গিয়ে উঁচু নিচু আছে, আঁকা বাঁকা আছে, সেটাকে বলা হচ্ছে আনডিউলিং বা আনডিউলেশন। টু কেসেস মে অ্যারাইজ, দুইটা কেস হতে পারে এখানে। when both end of the chain are visible from intermediate point, এরকম হতে পারে যে এখানে ইন্টারমিডিয়েট পয়েন্ট দুইটা আমি নিলাম, ধরো এ থেকে বি আমি চেইন করব, এই এ বি পয়েন্ট সরাসরি এ থেকে বি দেখেন এম এন থেকে দুইটা দেখা যায়, এটা হতে পারে। অথবা when both of the chain line are not visible from the intermediate point on the chain line, অথবা এখান থেকে দুইটা দেখা যায় না, হয় দেখা যায় না দেখা যায় না। difficulties face in both the cases, এই দুইটা কেসেই ওভারকাম করা যায় কিভাবে? বাই ইনডিরেক্ট অর রিসিপ্রোকাল রেঞ্জিং এন্ড বাই র্যান্ডম লাইন মেথড। হয় রিসিপ্রোকাল রেঞ্জিং করতে হবে বা ইনডিরেক্ট রেঞ্জিং করতে হবে, অথবা র্যান্ডম লাইন মেথড ইউজ করতে হবে। আচ্ছা, ইনডিরেক্ট অর রিসিপ্রোকাল রেঞ্জিংটা কি দেখো, it is used when a b end of the chain line are not intervisible due to high intervening ground or due to the long distance between them. হতে পারে দুধের ডিস্টেন্স অনেক দূরে, এই জন্য এ থেকে বি সরাসরি দেখা যাচ্ছে না, অথবা এরকম হতে পারে যে এদিকটার মাঝখানে অনেক বড় উঁচু গ্রাউন্ড আছে, এই জন্য দেখা যাচ্ছে না। In such case, ranging is done indirectly by intersecting two intermediate points M1 and M2 near to the chain line in such a way that M1 both N1 and B and from N1 both M1 and A are visible. আচ্ছা, এখানে দেখো A আর B এর আমি একটা যদি এটাকে কল্পনা করে নেই যে এটা একটা স্ট্রেইট লাইন, M আর N দুইটা ইন্টারসেক্টিং পয়েন্ট, আমি কি করতে পারি, এই যে এখানে একটা কন্ট্রোল লাইন থাকে তাই না, মনে করো এটা এদিক পর্যন্ত ছড়ানো আছে, তাহলে আমি যদি এরকম করি, আমি এ লাইনটাকে এদিকে এক্সটেন্ড করি, এখানে M1 N1 বা M2 N3 এরকম ভাগে এটাকে ভাগ করে নেই, তখন দেখা যাবে কি যে আমি এই পয়েন্ট থেকে বি দেখতে পাচ্ছি, আবার এই পয়েন্ট থেকে আমি এ দেখতে পাচ্ছি। মানে ওই জায়গা বরাবর সোজা না যে আমি জায়গা থেকে একটু সরে এসে দুইটা পয়েন্টকে ভিজুয়ালাইজ করতে পারছি, সেইভাবেও কি করতে পারি, আমি এটাকে কার্ভিং করতে পারি বা এটার চেইনিংটা করতে পারি, এই পার্ট। আচ্ছা, আবার হতে পারে র্যান্ডম লাইন মেথড কি, র্যান্ডম লাইন মেথড থেকে when n distinction are not visible from any intermediate point, random line method is used, যখন কোনো পয়েন্টই দেখাবে না তখন random method ইউজ করব। this method is suitable for ranging a line across forest wooded area where vision is obstructed. এটা কোথায় ইউজ করা হয়, যেটা ফরেস্ট এরিয়া বা যেখানে বেশি উডেড এরিয়া আছে, অনেক ঘন গহীন বন মেথড করা হয়। let AB is the line in which A and B are not visible from any intermediate point. Estimate the approximate direction of station B from A. From A, draw a random AB prime in the section and measure it. Fix intermediate points such as C and D. যে কোনো একটা র্যান্ডম লাইন আমি আঁকবো, এ থেকে AB প্রাইম নাম দিলাম, তাদের মাঝখানে আমি ইন্টারমিডিয়েট পয়েন্ট নিব, সেটাও র্যান্ডম, C আর D. Continue ranging until the station B are visible. B যতক্ষণ পর্যন্ত ভিজিবল না হচ্ছে আমি এটাকে মাপতে থাকবো। Measure a perpendicular offset BB prime on AB prime. একটা পারপেন্ডিকুলার অফসেট টানবো A আর B এর মাঝখানে। তো ক্যালকুলেট দ্য লেংথ, আমি লেংথটা মেজার করব, দেখো AB সমান √AB প্রাইম প্লাস BB প্রাইম। পারপেন্ডিকুলার, ক্যালকুলেট দ্য পারপেন্ডিকুলার অফসেট। ধরো আমার A আর B লাইন আছে, AB লাইনের অফসেট আমি বের করব, মাঝখানে এত বন জঙ্গল আছে যে আমি এটা দেখতেই পাচ্ছি না, তখন আমি কি করব, আমি একটা এটা হচ্ছে AB লাইন আর এটা হচ্ছে AB প্রাইম, এটা হচ্ছে AB লাইন, এটার মাঝখানে আমার হচ্ছে গিয়ে অনেক গাছগাছালি আছে যার কারণে আমি দেখতে পাচ্ছি না যে আসলে B পয়েন্ট কোথায় আছে। আমি একটা র্যান্ডম পয়েন্ট নিলাম এই B এর সাপেক্ষে পারপেন্ডিকুলার করে, সেটা হচ্ছে কি B প্রাইম। AB প্রাইম আমি মাপতে থাকবো, এখান থেকে মাপতে থাকবো, মাপার পরে এখানে আবার একটা অফসেট নিব, আবার কিছু দূর মাপার পর এখানে একটা অফসেট নিব, আবার কিছু দূর মাপার পর এখানে একটা অফসেট নিব, এভাবে কন্টিনিউয়াসলি এটা চলতে থাকবে। তার মানে দেখো এইটা একটা ট্রায়াঙ্গেল, এইটা একটা ট্রায়াঙ্গেল, এইটা একটা ট্রায়াঙ্গেল। তাহলে আমরা পিথাগোরাসের যে ফর্মুলাটা জানি, যে পিথাগোরাসের ফর্মুলা কি, AB স্কয়ার সমান AB প্রাইম স্কয়ার প্লাস BB প্রাইম স্কয়ার। এখানে ABCDE আরো অনেকগুলো থাকতে পারে,
এমন না যে এতটুকু ডিস্টেন্স গেলেই আমার এই দুইটা ভাগে ভাগ করলেই হয়ে যাচ্ছে, এখানে যতগুলো ভাগ থাকবে ততগুলো ভাগে আমি ভাগ করব, এবং ততগুলোর মান আমি বের করব কিভাবে, এই সূত্র থেকে। যে দেখো সিসি প্রাইম মানে কি, এই অংশটা মানে কি হবে, এই অংশটা মানে হবে হচ্ছে গিয়ে এসি প্রাইম ডিভাইডেড বাই এবি প্রাইম, এই যে এবি প্রাইম ইন্টু হচ্ছে গিয়ে বিবি প্রাইম, এই অংশটা। এটা অনেকটা, তোমরা এই সূত্রটা জানো কিনা, এটা হচ্ছে সিমিলার ট্রায়াঙ্গেল মেথড বলা হয়। আমি কম্পেয়ার করছি এ বি প্রাইম বি ত্রিভুজের সাথে এ সি প্রাইম সি ত্রিভুজের। তাহলে এই ত্রিভুজের জন্য আমার লেংথটা হচ্ছে ধরো এ বি প্রাইম, তাহলে এই ত্রিভুজের জন্য লেংথটা হবে কি এ সি প্রাইম। এই ত্রিভুজের জন্য আমার এই ভার্টিক্যালটা হবে হচ্ছে গিয়ে পারপেন্ডিকুলারটা হবে বিবি প্রাইম, তাহলে এই ত্রিভুজের জন্য পারপেন্ডিকুলারটা হবে কি সিসি প্রাইম। তাহলে আমি যদি লিখি এইরকম যে এসি প্রাইম ডিভাইডেড বাই সিসি প্রাইম, এবি প্রাইম ডিভাইড বাই বিবি প্রাইম ইকুয়াল টু সমান, দুইটাই সমান, এই ত্রিভুজের ভার্টিক্যাল ডিভাইড বাই এই ত্রিভুজের হরাইজন্টাল সমান এই ত্রিভুজের ভার্টিক্যাল ডিভাইড বাই এই ত্রিভুজের হরাইজন্টাল। এটা হচ্ছে সিমিলার ট্রায়াঙ্গেলের ফর্মুলা। তাহলে আমি এটার মান বের করার জন্য জাস্ট একটু রিঅ্যারেঞ্জ করলে এরকম একটা ফর্মুলা দাঁড়িয়ে যাবে। আবার একইভাবে আমি যদি ডিডি প্রাইম বের করতে চাই, আমি এই ত্রিভুজটা এ বি প্রাইম বি ত্রিভুজের সাথে কম্পেয়ার করব কি এ ডি প্রাইম ডি ত্রিভুজের। তাহলে এডি প্রাইম ডিভাইডেড বাই হচ্ছে গিয়ে তোমার এই ডিডি প্রাইম, আবার এবি প্রাইম ডিভাইড বাই হচ্ছে বিবি প্রাইম। ঠিক আছে, সেখান থেকে ডিডি প্রাইম সমান রিঅ্যারেঞ্জ করলে আমরা এরকম একটা ইকুয়েশন পাই। এরকম ই এফ জি আরো অসংখ্য থাকতে পারে মাঝখানে, যদি এটা আরো দূরে থাকে। তাহলে লাস্টে আমরা কি করতে পারবো, আমরা হচ্ছে গিয়ে যে এ বি এর প্রাইমের সাথে স্কোয়ার করলে আবার বি বি প্রাইমের সাথে স্কোয়ার করলে আমি এই অংশটা পেয়ে যাব, যে ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার। বোঝা যাচ্ছে? কারো কি বুঝতে প্রবলেম আছে? আচ্ছা, নেক্সট আমরা যেটা দেখবো সেটা হচ্ছে অবস্টাকল টু চেইনিং বাট নট টু রেঞ্জিং। চেইনিং এ অবস্টাকল আছে কিন্তু রেঞ্জিং এ কোনো অবস্টাকল নাই। সেটা কি ধরনের হতে পারে? ধরো এই ধরনের অবস্টাকল গুলো হচ্ছে কি আমার পুকুর বা বড় নদী বা রিভার বা লেক এরকম। ইট ইজ পসিবল টু চেইন অ্যারাউন্ড দ্য অবস্টাকল। ওই যেই তোমার অবস্টাকলটা আছে তার চারদিকে হয় আমি এটাকে চেইন করব। সাপোজ পন্ড, it is possible to chain around the obstacle, not possible to chain round the obstacle. ধর হচ্ছে রিভার, রিভারের চারদিকে তো তুমি মেজারমেন্ট করতে পারবা না, পুকুরের চারদিকে তুমি মেজারমেন্ট করতে পারবা। তাহলে দুই ভাবে করা যায়, একটা হচ্ছে চেইনিং অ্যারাউন্ড দ্য অবস্টাকল ইজ পসিবল। সেটা কি? সেটা হচ্ছে গিয়ে আমরা ধরো এরকম একটা, এখানে একটা পন্ড আছে, ধরো এ বি এই অংশে একটা পন্ড আছে, এ বি থেকে আমি দুইটা পারপেন্ডিকুলার টানলাম, সেই দুইটাকে আমি যোগ করলাম, তাহলে আমি সিডি পেলাম। তাহলে এ বি সমান হচ্ছে সিডি। মানে নো, পুকুরটা এখানে আছে, আমি পুকুরটাকে টেনে পুকুরের লেংথটা মেজার করে নিলাম দূরে নিয়ে। ঠিক আছে, যেখানে আমার স্থল ভাগ আছে আমি এখানে থেকে হেঁটে হেঁটে চেইন করতে পারবো। তাহলে আমি এই এবি এর মানটা কিভাবে পেতে পারি, যে এবি এর মানটা আমি পাবো হচ্ছে গিয়ে বিসি স্কোয়ার প্লাস এস। এবার আমি কি করি, এটা কিভাবে পেতে পারি দেখো, আমি এটাকে করলাম কি সি থেকে বি পুরো একটা ডিস্টেন্স টেনে নিলাম, তাহলে এটা একটা সমকোণী ত্রিভুজ হয়ে গেল। এখন দেখো আমি কি করব, এটাকে এই এসি লাইনটাকে একটু জাস্ট কোণা করে দিলাম, যাতে এখানে একটা এই সি পয়েন্টে একটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল আসে, মানে এই 90টাকে শিফট করে সি পয়েন্টে দিয়ে গেলাম। এখনো কিন্তু এটা একটা সমকোণী ত্রিভুজই আছে। ঠিক আছে, এরপর আমি কি করব, এরপর আমি এই বি পয়েন্টটাকে আবার শিফট করে কোথায় নিয়ে আসবো, এই পয়েন্টে নিয়ে আসবো, মানে এটার সাথে টাচিং করে। ঠিক আছে, তাহলে আমার কি হবে দেখো, এখানে হয় আমি একটা 90 ডিগ্রি আঁকবো অথবা এখানে একটা 90 ডিগ্রি আঁকবো। একে আমি করব কি, যে এই যে মানগুলো আমি জানি এ বি বিসি, এই বিসি আর এসি থেকে, যেহেতু এই জায়গাগুলা হচ্ছে আমার স্থল ভাগের মধ্যে আছে, আমি সেই অংশের চেইনিং করে সেটাকে পিথাগোরাসের সূত্র ইউজ করে আমি এই পুকুরের যেই লেংথটা আছে সেটা বের করে ফেলতে পারবো। ঠিক আছে, আবার আমি কি করতে পারি, এটাকে এরকম ক্রিস ক্রস করে নিয়ে আসতে পারি। ঠিক আছে, আবার আমি কি করতে পারি, এটাকে টাচিং করে নিয়ে আসলাম, আবার মাঝখানে একটা হচ্ছে গিয়ে এই যে এটা সিমিলার ট্রায়াঙ্গেলের মেথডের মতো করতে পারি, যে এরকম একটা সিমিলার ট্রায়াঙ্গেল মেথডও করতে পারি এখানে। এই যে দেখো নাম্বার 3 হচ্ছে কনস্ট্রাক্টিং এ ট্রায়াঙ্গেল, এই দুইটাকে টাচ করা হয়েছে, সেখানে আবার একটা ফর্মুলা জেনারেট করা হয়েছে। ঠিক আছে, তারপর আবার ইতে কি আছে দেখো, এবি সমান, আবার এফ এ কি আছে
এবি ইকুয়াল টু এন ইন্টু সিডি, যেখানে এন সমান হচ্ছে এসি বাই সি অথবা বি বাই ডি। এই যে আমি যেটা বললাম সিমিলার ট্রায়াঙ্গেল, যে এই যে বি বাই ডি অথবা এসি বাই এই বাই সি, মানে এটাও কিন্তু সিমিলার ট্রায়াঙ্গেল, যেটা আমরা একটু আগে করে এসেছি। সেটা যে রেশিওটা আছে সেটা জাস্ট সিডির সাথে গুণ করে দিলে আমার এবি লাইনের লেংথ বের হয়ে যাবে, বা পুকুরটার লেংথটা বের হয়ে যাবে। তাহলে এটা হচ্ছে কি যখন চেইনিংটা ওই অবস্টাকলের আশেপাশে ঘুরিয়ে নেওয়া সম্ভব। আর যখন সম্ভব হবে না কখন, যখন এটা নদী থাকবে, যে এরকম একটা নদী আছে, এরকম একটা নদী আছে, তখন আমি কি করব, নদীর ক্ষেত্রে আমি কি করব, এইটাকে এখানেও আমি সিমিলার ট্রায়াঙ্গেল ইউজ করব। আমি নদীর এক পার থেকে অন্য পারে একটা সিমিলার ট্রায়াঙ্গেল ফর্ম করব, সেটাকে আমি এক্সটেন্ড করব, এক্সটেন্ড করে এই সিমিলার ট্রায়াঙ্গেলটাকে আবার ডি পয়েন্ট থেকে পারপেন্ডিকুলার টেনে আরেকটা ছোট ট্রায়াঙ্গেলে ভাগ করব। দেখো আমি কি করতেছি, প্রথমে এখানে একটা আমি কি করলাম, বি পয়েন্ট থেকে নদীর এই পারে হচ্ছে এ পয়েন্ট, ধরো এ বি এর ডিসটেন্স আমার বের করতে হবে, ঠিক আছে। তাহলে আমি কি করব, এ বি সমান একটা সিমিলার ট্রায়াঙ্গেল আঁকবো। কিভাবে দেখো, এই এডি ডিসটেন্সটা যেরকম আছে এ বি ডি, এই ত্রিভুজটাকে আমি আরেকটু এক্সটেন্ড করে বি সি ই এই ত্রিভুজে কনভার্ট করব। তাহলে এখানে দেখো এবি সমান সি, এবিটা সমান হচ্ছে গিয়ে সি এতটুকু ডিসটেন্স, আবার এবি সমান এবি সমান হচ্ছে গিয়ে এ ই এই ডিসটেন্স। এইটা মেপে আমি কি করলাম, এরকম একটা ছবি ফর্ম করলাম। সেই ছবিটা থেকে আমি এই ছবিটাকে আমি কি করতে পারি, একটু ক্রসিং করে এরকম একটা ছবি তৈরি করতে পারি, ঠিক আছে। আর এই ছবিটাকে আরেকটু মডিফাই করে কি করা যায়, এরকম একটা ছবিতে তৈরি করা যায়। এই কাজগুলা কি, এই কাজগুলা জাস্ট হচ্ছে গিয়ে অবজার্ভিং এন্ড হচ্ছে গিয়ে লেংথটা মেজার করতে হবে, আর কিছুই করতে হবে না। রাইট অ্যাঙ্গেল কনস্ট্রাক্ট করতে হবে আর হচ্ছে গিয়ে মেজারমেন্টটা করতে হবে। এরপরে দেখো আমি ফাইনালি কি করতে পারি, এটাকে একটা রিভার্স ট্রায়াঙ্গেলে কনভার্ট করতে পারি, যেখানে হচ্ছে বি সি এ একটা ট্রায়াঙ্গেল, আবার এ সি এ ডি ই একটা ট্রায়াঙ্গেল। এইগুলো হচ্ছে গিয়ে এক একটা ফর্মুলেশন, যেই ফর্মুলেশন থেকে আমি বিভিন্ন সূত্র জেনারেট করতে পারি। দেখো প্রথম ছবি থেকে আমি এ বির এরকম একটা সূত্র পেয়েছি, সেকেন্ড ছবি থেকে আমি এবি সমান সি একটা সূত্র পেলাম, এবি সমান সি। আবার থার্ডটা ডি নাম্বারটা থেকে আমি পেলাম কি, এবি সমান এই যে এবি সমান এই। আচ্ছা 3 নাম্বারটা থেকে কি পেলাম, এবি সমান এসি স্কয়ার বাই এডি, এবি সমান হচ্ছে গিয়ে এসি স্কয়ার বাই এ ই কোথায়, সরি এডি এডি। আচ্ছা এখন তুমি বলতে পারো যে আমি তাহলে কোনটা ইউজ করব, কোন ত্রিভুজটা ইউজ করব। এখানে তুমি যে কোনোটা ইউজ করতে পারো, প্রত্যেকটা কিন্তু সিমিলার ট্রায়াঙ্গেলের কনসেপ্ট। সিমিলার ট্রায়াঙ্গেল মানে হচ্ছে কি এমন একটা ট্রায়াঙ্গেল যার অ্যাঙ্গেল সমান আছে কিন্তু ট্রায়াঙ্গেলের সাইজ বড় ছোট, প্যাটার্ন একই রকম কিন্তু সাইজ বড় ছোট, ঠিক আছে। আচ্ছা এটা ডিপেন্ড করতেছে তুমি কোন জায়গার লেংথটা জানো বা মেজার করা তোমার জন্য ইজিয়ার হবে, ঠিক আছে। নদীর ক্ষেত্রে এই পদ্ধতিটাই মানে সিমিলার ট্রায়াঙ্গেল পদ্ধতিটাই ফলো করা হয়। হতে পারে তুমি এরকম ছবি ফর্ম করতে পারো, এরকম লেংথ মেজার করতে পারো, অথবা এরকম করতে পারো, অথবা এরকম, অথবা এরকম। যে এরকম করবা তুমি সেই সূত্র মতো তুমি এবি এর মানগুলো পাবা। এই যে এবি সমান এই সূত্র, এবি সমান এই সূত্র, এবি সমান এই সূত্র, এবি সমান এই সূত্র, ঠিক আছে। জি ম্যাম। এটা খুব কঠিন কাজ না, তোমার তো কাজ হচ্ছে এবি এর লেংথ বের করা। এবি এর জায়গার ডিসটেন্সটা চেঞ্জ করতে পারতেছো না, কারণ নদীর মাঝখানে হেঁটে হেঁটে যেতে পারবে না তুমি। তখন তুমি কি করলা, এ থেকে র্যান্ডমলি একটা পয়েন্ট নিলা ডি, আর ডি থেকে আবার এই এডি ডিসটেন্সের সমপরিমাণ ডিসটেন্সে একটা পয়েন্ট নিলা সি, ঠিক আছে। এবার তুমি তুমি হচ্ছে এটাকে এক্সটেন্ড করো, তাহলে তুমি সি আর ই এর তার মানে হচ্ছে তুমি এ আর বি এর স্পেক, কারণ কি এইটা হচ্ছে তার সিমিলার অপোজিট একটা ট্রায়াঙ্গেল। সো এবি ডিসটেন্স মানে হচ্ছে সি ডিসটেন্স, কারণ এই কোণ আর এই কোণ, তাহলে এই লাইন ত্রিভুজের সর্বসম একটা বাহু আর একটা কোণ যদি সমান হয় তাহলে তাই না। এই গেল এই ছবির ক্ষেত্রে। ছবি করো তোমাকে কি করবে, যে এই ফর্মুলাতে তোমাকে মান বসাতে হবে, তুমি এসি এর মান বসাবা আর এডি এর মান বসাবা, ঠিক আছে। তবে করে যে কোনো ভাবে কিন্তু যে কোনো ছবি থেকেই তুমি কি চেইনিং এর মানটা নিয়ে নিতে পারো। আচ্ছা এরপরে আছে চেইনিং টু বোথ চেইনিং এন্ড রেঞ্জিং, অবস্টাকল টু বোথ চেইনিং এন্ড রেঞ্জিং। যদি এরকম হয় যে আমি চেইন করতেও সমস্যা, রেঞ্জিং করতেও সমস্যা, দুইটা ক্ষেত্রে আমার প্রবলেম আছে, কারণ এরকম একটা অবস্ট্রাকশন মাঝখানে চলে আসছে। এটা কি কম, এটা হচ্ছে ধরো তুমি এখানে চেইন করবা বা মেজার করবা, সেটা মাঝখানে, এখন কি করবা,
বিল্ডিং এর উপর দিয়ে উঠে তো যে একটু দূরে গিয়ে অফসেট নিতে হবে, তারপর মেজার করতে হবে। সেটা কিভাবে করব দেখো, আমরা the problem lies in prolonging the line beyond the obstacle and determining the distance across it। আমাদের কি করতে হবে, এটাকে প্রবলেমটাকে চেঞ্জ মানে অবস্টাকলটাকে যদি আমি রিকভার করতে চাই বা রিমুভ করতে চাই, আমাকে কিছু মেথড ফলো করতে হবে। নাম্বার 1 হচ্ছে গিয়ে দেখো বিজি সমান ডি, এই যে এ বিজি সমান হচ্ছে ডি, এইটাকে আমি হতে পারে বি অপশনে হতে পারে কি এজি সমান হচ্ছে সিএফ, এই এজি সমান সিএফ, এটাকে আমি এই এজি ডিসটেন্স আর সিএফ ডিসটেন্স হয়ে গেল। আবার হতে পারে কি রকম, এই বি আর সি সমান কি করতে পারে এ এফ মাইনাস এ বি মাইনাস এ সি, এইটাকে করতে পারি। অথবা আমি করতে পারি এই যে ডি সমান ডি, ডি হচ্ছে এই পয়েন্টটা, এই যে মাঝখানে এই পয়েন্টটা, সি আর ডি এর মাঝের পয়েন্টটা হচ্ছে ডি, ডি বিই সমান এই বি সমান হচ্ছে কি এন মাইনাস 1 ইন্টু এবি। এবি হচ্ছে গিয়ে এইখান থেকে এইটুকের ডিস্টেন্স, এনটা কি এনটা হচ্ছে গিয়ে ডিইএফ বাই বিসি এইটুক। এটাও কিন্তু সিমিলার ট্রায়াঙ্গেল, এখানে সবই কিন্তু মোটামুটি সিমিলার ট্রায়াঙ্গেল। দেখো এ আবার এ সি বি এই ত্রিভুজের জন্য হচ্ছে গিয়ে বিসি, তাহলে এই বিসি আর ইএফ হচ্ছে গিয়ে রেশিও থেকে আমি কি করতে পারি এন বের করতে পারি, সেটাকে ইউজ করে আমি বি ই এর মান বের করে নিয়ে আসতে পারি। তাহলে এই গেল হচ্ছে বিভিন্ন প্যাটার্নের মেথড, যেই মেথড দিয়ে আমি চেইনিং আর রেঞ্জিং দুইটাই করা যাচ্ছে না এরকম জায়গাতে কি করতে পারি আমি সার্ভেইংটা বা চেইনিংটা করতে পারি। ঠিক আছে, আচ্ছা এখন দেখো এখানে একটা এক্সাম্পল আছে, ইন পাসিং অ্যান অবস্টাকল ইন দ্য ফর্ম অফ এ পন্ড, একটা পন্ড আছে, তাহলে পন্ডের কথা বলছি, তার মানে আমাকে এটা কোন ধরনের সার্ভেইং করতে হবে বলতো। পন্ড ছিল কোথায় মনে করে দেখি আমরা, পন্ড ছিল হচ্ছে এখানে, যে চেইনিং অ্যারাউন্ড দ্য অবস্টাকল পসিবল সেটা ছিল পন্ড। তাহলে আমি এখানে যে ফর্মুলাগুলো ইউজ করছি আমার মাথায় তখন চলে আসবে যে এই ধরনের ফর্মুলাগুলো আমার ওইখানে ইউজ করতে হবে। তাহলে আমরা ওইখানে চলে যাই, অবস্টাকল হবে পন্ড, যেটার একটা ছবি আছে, এই যে একটা ছবি দেওয়া আছে, স্টেশন এ এন্ড ডি আর দ্য মেইন লাইন, এ আর ডি হচ্ছে মেইন লাইন, টেকেন অন দ্য অপোজিট সাইড অফ দ্য পন্ড, অন দ্য লেফট সাইড অফ এডি, এডি এর লেফট সাইডে আছে কি এবি লাইন, যেটা হচ্ছে 200 মিটার লং, লেড ডাউন, এন্ড সেকেন্ড লাইন এসি লাইন, এসি লাইন হচ্ছে কি এটা, এসি লাইন হচ্ছে 250 মিটার লং, ওয়াজ রেঞ্জ অন দ্য রাইট অফ এবি, এবি এর রাইটে আছে। The point BD and C being on the same straight line, এই BDC একটা straight line আছে। BD and DC were chained and found to be 125 and 150 meter respectively। এই BD কে মেজার করে পেলাম 125 মিটার আর DC কে মেজার করে পেলাম 150 মিটার। ফাইন্ড দ্য লেংথ অফ AD, AD এর লেংথ বের করো। আমার মনে হয় এটা কিন্তু তোমরা বের করতে পারবে। এরকম ছবির প্যাটার্ন কোথায় আছে আমরা একটু খুঁজে দেখি। এই যে এখানে যে ছবি ছিল তার মধ্যে এরকম ছবির প্যাটার্ন ছিল কয় নাম্বার ছবিতে, 3 নাম্বারে, ফিগার ডি। এই যে এই ছবিটা ছিল, তাই না, এই ছবিটা ছিল না, তাহলে এই ছবির ক্ষেত্রে আমরা কি কি মান ইউজ করছি সেই ফর্মুলাটাই আমরা ওইখানে বসাবো। আচ্ছা এখানে কিন্তু এবিসিডি গুলো একটু দেখে নিতে হবে যে এখানে কোনটা দিয়ে মার্কিং করছে সেই অনুযায়ী বসাতে হবে। ঠিক আছে, আচ্ছা এখানে এটা বসানোর আগে আমাদের প্রথম কাজ হচ্ছে কি থিটা বের করতে হবে। কি বের করতে হবে? থিটা, কারণ আমার এখানে কোনো অ্যাঙ্গেল নাই, এটা কি 90 ডিগ্রি হলো কিনা সেটাও তো আমি জানি না, তাহলে কত ডিগ্রি আছে সেটা বের করব। তাহলে আমরা প্রথম কাজ হচ্ছে গিভেন ডাটাগুলো লিখবো। এবি দেওয়া আছে 200, এসি দেওয়া আছে 250, বিডি দেওয়া আছে 125, ডিসি দেওয়া আছে 150। তাহলে বিসি সমান কি হবে বলতো, এটা সমান কি হবে বিডি প্লাস ডিসি, তাই না? জি ম্যাম। আচ্ছা তাহলে 125 প্লাস 150 275 মিটার হলো কি আমার টোটাল বিসি এর লেংথ। তাহলে আমি দেখো তিনটা বাহুর মানে কিন্তু এখন জানি, এবি জানি, বিসি জানি, এসি জানি, তাই না? এখন যদি আমরা তিনটা বাহুর মান জানি তাহলে আমরা ওই ত্রিভুজের জন্য একটা অ্যাঙ্গেল বের করতে পারি।
আমরা ধরো অ্যাঙ্গেলটা বের করবো হচ্ছে এসিডি, যেহেতু এখানে অ্যাঙ্গেলটা দেওয়া আছে, এসিডি অ্যাঙ্গেলটা বের করব, তাহলে আমি এখানে একটা ফর্মুলা ইউজ করতে পারি, কস থিটার ফর্মুলা। আমাদের সবার মনে আছে কিনা যে ট্রিকোনোমেট্রিতে আমরা হচ্ছে গিয়ে কস থিটার ফর্মুলা দেখেছিলাম যে এবি স্কয়ার প্লাস সিবি স্কয়ার মাইনাস এবি স্কয়ার, সরি এসি স্কয়ার প্লাস সিবি স্কয়ার মাইনাস এবি স্কয়ার ডিভাইড বাই 2ac ইনটু সিবি। এখন প্রথমে আমি কি এসি নিব না সিবি নিব সেটা বুঝবো কিভাবে? যেই অ্যাঙ্গেলটা আমি বের করতে চাচ্ছি, মানে যে অ্যাঙ্গেলটা হচ্ছে কি আমার এই কোণের অপোজিটে আছে, সেটা হচ্ছে মাইনাস হবে। বাকি সবগুলা এখানে যে দুটা যোগ করব, এখানে সেই দুটা দিয়ে গুণ করব, শেষ। তাহলে জাস্ট মান বসিয়ে দিলাম, তাহলে cos থিটার মান পেলাম হচ্ছে এইটা। এখন আসো, আমার কাজ কিন্তু এডি এর মান বের করা, তাই না? এডিটা কিন্তু পারপেন্ডিকুলারলি নাই, যার কারণে আমি এই অ্যাঙ্গেলটা বের করে নিলাম। এখন এডি এর মান তাহলে আমি বের করবো কিভাবে দেখো, এডি স্কয়ার ইকুয়াল টু কি হবে, এসি স্কয়ার প্লাস সিডি স্কয়ার মাইনাস 2 ইন্টু এসি ইন্টু সিডি কস থিটা। এটাও কিন্তু আমাদের একটা সূত্র ছিল বা একটা উপপাদ্য ছিল, সেই উপপাদ্যর সাপেক্ষে আমরা পাই। তাহলে আমরা এখানে এসি এর মান বসাবো, সিডি এর মান বসাবো, কস থিটার মান বসাবো, তাহলে আমরা কিন্তু এডি স্কয়ারের মানটা পেয়ে যাব। ঠিক আছে, এখন তুমি বলতে পারো যে আমি এই পাশের কোনটা, এই পাশে ত্রিভুজ না নিয়ে এই পাশেরটা কেন নিলাম বলো তো, কে বলতে পারবে? কারণ আমার অ্যাঙ্গেলটা দেওয়া আছে এই পাশে, তো আমি কোণের মান জানি এই কোণটার, সো আমি এই জন্য এই ত্রিভুজটা চুজ করলাম। ঠিক আছে, আচ্ছা এখন তাহলে এডি সমান কি হবে, রুট ওভার এই মানটা, তাহলে এডি এর মান আসলো কত, 177.41 মিটার। ঠিক আছে, তাহলে একটা পুকুরের যে লেংথটা আছে, সেই লেংথটা আমি তো চেঞ্জ করতে পারছি না সরাসরি, আমি ইনডিরেক্টলি এখান থেকে কি করতে পারবো, চেইনিং এর মেজারমেন্টটা বের করে নিয়ে আসতে পারবো। এটা গেল একটা মেথড। আচ্ছা নেক্সট আরেকটা মেথড হচ্ছে গিয়ে, একটা নদীর ক্ষেত্রে এই কাজটা আমি কিভাবে করব। এ সার্ভে লাইন বিএসি ক্রসেস এ রিভার এ এন্ড সি বিং অন দ্য নিয়ার এন্ড ডিস্টিংক্ট ব্যাংকস রেসপেক্টিভলি। বিএসি একটা সার্ভে লাইন আছে যেটা একটা নদীকে ক্রস করে গেছে, এ আর সি নদীর মধ্যে পড়ছে। তাহলে আমি হচ্ছে কি এখন কিভাবে এটার মেজারমেন্টটা করব, ফাইন্ড দ্য উইডথ অফ দ্য রিভার, এই রিভারের উইডথটা বের করো। ঠিক আছে, রিভারের উইডথটা বের করো, মানে এসি কত সেটা বের করতে হবে। স্ট্যান্ডিং এট ডি, আমি ডি পয়েন্টে দাঁড়িয়ে দেখলাম যে 50 মিটার, ডিটা কি 50 মিটার মেজার্ড, তার মানে এডি হচ্ছে কত, এ থেকে আমি 50 মিটার মেজার করে ডি পয়েন্টে দাঁড়িয়ে দেখলাম যে এবি হচ্ছে গিয়ে পারপেন্ডিকুলার, মেজার পারপেন্ডিকুলারলি টু এবি, এবি এডিটা হচ্ছে এবি এর উপর একটা পারপেন্ডিকুলার ফ্রম ডি, ডি পয়েন্ট থেকে। দা বেয়ারিং অফ সি, বেয়ারিং মানে হচ্ছে গিয়ে কোন জায়গার কোণ বোঝানো হচ্ছে, অ্যাঙ্গেল বোঝানো হচ্ছে। বেয়ারিং অফ সি হচ্ছে কত, সি এর মান হচ্ছে গিয়ে 320 এন্ড বি এর মান হচ্ছে গিয়ে 230 রেসপেক্টিভলি। এবি বিং 25 মিটার, এবি হচ্ছে 25 মিটার, ফাইন্ড দ্য উইডথ অফ দ্য রিভার। তাহলে এ বি ডি এই ত্রিভুজের মধ্যে এবি সমান 25 মিটার, এডি সমান 50 মিটার। তাহলে ট্যান কোণ বিএডি সমান কি হবে, সরি ট্যান কোণ বিডিএ, এই কোণটা কি হবে, এই কোণটা, এই কোণটা যদি আমি জানি তাহলে পুরা কোণটা থেকে এটা বাদ দিয়ে আমি এইটুক অ্যাঙ্গেলও বের করতে পারবো, আর এইটুক বের করতে পারলে আমি এসি বের করতে পারবো। ঠিক আছে, তাহলে ট্যান কোণ বিডিএ মানে কি, লম্ব বাই ভূমি, তাই না? তাহলে এখানে যদি লম্ব হয় এবি এডি এর উপরে, তাহলে লম্ব বাই ভূমি করলে এটা আসে কত, 0.5। তার মানে বি ডি এ এই কোণটা আসবে কত, 26 ডিগ্রি 34 মিনিট। এটাকে যদি আমি tan ইনভার্স থিটা, tan ইনভার্স 0.5 করি, তাহলে এই মানটা আসে। সবাই একটু ক্যালকুলেট করে দেখবা যে মানটা আসছে কিনা। বাট বিডিসি সমান হচ্ছে কত, বিডিসি দেওয়া আছে হচ্ছে তোমার 320। ঠিক আছে, তাহলে 320 থেকে আমি যদি এই যে বি এর বিয়ারিংটা বাদ দেই, তাহলে পাবো হচ্ছে আমি কত, 90 ডিগ্রি। তাহলে এ ডি সি এই মানটা হবে কি 90 মাইনাস বি ডি এ এই মানটা, তাহলে 90 থেকে 26 ডিগ্রি 34 মিনিট বাদ দিলে আমরা পাবো 63 ডিগ্রি 26 মিনিট। এটা কিছুই না, ক্যালকুলেটর একটা ডিগ্রি বাটন আছে, মাইনাস করার পর যেটা থাকবে সেটার
সেটা পাওয়ার পরে জাস্ট ডিগ্রি প্রেস করে ইকুয়াল দিলেই এই মানগুলো চলে আসবে। ঠিক আছে, এখন আমি এডিসি ত্রিভুজে কি করব, এডিসি ত্রিভুজে আবার tan থিটা সূত্র অ্যাপ্লাই করব। এখানে যেটা করেছি এখানেও সেটাই করব। এখানে ইউজ করেছিলাম কি tan BDA, এখন ইউজ করব tan ADC সমান কি হবে লম্ব বাই ভূমি। তাহলে আমার লম্ব আছে কি, এখানে লম্ব ছিল কি আমার AB বাই AD, এখানেও কি হবে AC বাই AD। তাহলে AC সমান কি হবে AD ইন্টু tan ADC। AD এর মান আমি জানি 50, ADC এর মান আমি বের করে নিলাম। তাহলে এখানে বসে, হ্যাঁ হ্যাঁ বলো, ADC এর মান আমি পেয়ে গেলাম। তাহলে আমি এটা ক্যালকুলেট করলে এটার ডিসটেন্সটা কিন্তু AC এর ডিসটেন্সটা কিন্তু পেয়ে যাব। তাহলে AC এর ডিসটেন্সটা আসলো হচ্ছে কত আমার 100 মিটার। ঠিক আছে, পারা যাবে নাকি বুঝতে কনফিউশন আছে? আমি আবার একটা পয়েন্ট একটু বলে দিচ্ছি, বিডিসি এই কোণটা আমি কত জানি না, এই কোণটা আমি কিভাবে বের করব? দেখো এখানে বেয়ারিং অফ বি আছে, বেয়ারিং অফ সি আছে। এই সি আর বেয়ারিং হচ্ছে 320, বি আর বেয়ারিং হচ্ছে গিয়ে 230। মানে হচ্ছে কি এই পয়েন্টের এই দুইটা অ্যাঙ্গেলের বাইরের এই কোণটা দেওয়া আছে, এখান থেকে শুরু করে এই কোণটা দেওয়া আছে 320। আবার এই বেয়ারিং এর এখান থেকে এই বাইরের এই কোণটা দেওয়া আছে 230। তাহলে এই দুইটার ব্যবধান থেকে আমি এই কোণটা বের করে নিতে পারি, সেটা হচ্ছে কত 230 মাইনাস 320 মাইনাস 230 সমান 90 ডিগ্রি। তাহলে এই অংশটা হচ্ছে কত 90 ডিগ্রি। ঠিক আছে, এটা আরেকভাবে বের করা যায়। এখানে টোটালটা 360 মাইনাস হচ্ছে 320, আবার এখানে টোটালটা 360 মাইনাস হচ্ছে 230। তাহলে এই অংশ আর এই অংশ এই দুইটা কোণ যোগ করলে 180 থেকে বিয়োগ করলে আমি এটা পাবো। একই, যেই কনসেপ্টেই করি না কেন একই কথা। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা পন্ডের ক্ষেত্রে উইড বের করে কিভাবে বা রিভারের ক্ষেত্রে উইড বের করতে কিভাবে সেটা কিন্তু এভাবে বের করতে পারবো। আচ্ছা এখানে একটা আছে সুইটেবিলিটি এন্ড আনসুইটেবিলিটি অফ চেইন সার্ভিং, কোথায় চেইন সার্ভিং করা যাবে কোথায় করা যাবে না সেটার একটা দেওয়া আছে, তোমরা একটু এখানে রিডিং দিয়ে নিবা। যে এখানে ধরো ওই যে রোড, ইরিগেশন ক্যানেল, রেলওয়ে, ওয়াটার সোয়ার লাইন এগুলোর ক্ষেত্রে চেইন সার্ভিং করা যায় না। চেইন সার্ভিং করা যায় কোনগুলোতে? যেগুলা বাউন্ডারি আছে, প্লট আছে, বা হচ্ছে গিয়ে যেগুলার হচ্ছে গিয়ে লার্জ প্ল্যান আছে সেগুলার আসলে চেইন সার্ভিং করা পসিবল। ঠিক আছে, তারপরে উডেড এরিয়া বা হচ্ছে গিয়ে তোমার কি বলে এটাকে আনডিলেশন কান্ট্রিজ এগুলার ক্ষেত্রে চেইন সার্ভিং ইউজ করা হয় না, এখানে অন্য কোনো সার্ভিং ইউজ করা যেতে পারে। আচ্ছা এখানে কিছু এক্সারসাইজের প্রবলেমস আছে, আমরা একটু দেখি যে এখান থেকে এই যে এখানে দেখো আমাদের এই ছবি আর এই ছবি এই জাতীয় প্রবলেম কিন্তু আমরা মাত্র দেখলাম। তোমরা এখান থেকে একটু ট্রাই করবে, 5.9 আর 5.10 এই দুটা সবাই একটু ট্রাই করবে বাসায়। ঠিক আছে, আমি যেগুলো এক্সারসাইজ থেকে করতে বলতেছি এগুলা কিন্তু অবশ্যই করতে হবে। আমি অ্যাসাইনমেন্টে কিন্তু এইগুলাই দিব। ঠিক আছে, মিডের অ্যাসাইনমেন্টের ক্ষেত্রে মিডের সব এক্সারসাইজের প্রবলেম যেগুলো আমি করতে বলতেছি বাসায় সেগুলা, আবার ফাইনালের ক্ষেত্রেও ফাইনালের এক্সারসাইজ প্রবলেম যেগুলো ফাইনালে করতে বলবো। ঠিক আছে, জি ম্যাম।